আচ্ছা, আজকে আমরা ফ্লেম পড়বো আর কি। মানে ফ্লেম যে প্রপার্টি আছে, ফ্লেমেবিলিটি, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তার মানে আজকে আগুন লাগাই দেওয়া হবে আর কি। হুম, তো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও সবাই। কারণ এটা হচ্ছে ফেব্রিকের একটা ম্যান্ডেটরি টেস্ট আর কি, এটা টেস্ট করাই লাগবে। কিছু কিছু ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, মানে কিছু কিছু দেশে কাপড় এক্সপোর্টের জন্য অবশ্যই এই টেস্টটা জরুরি, মানে ফ্লেমেবিলিটি। আচ্ছা, প্রথমত হচ্ছে মানে যেসব প্রোটেক্টিভ ক্লদিং আছে, বিশেষ করে যেসব ফেব্রিকটাকে প্রোটেক্টিভ ক্লদিং এ আমাদের দরকার হয়, সেখানে কিন্তু আমাদের মানে ইন্ডাস্ট্রিতে কিছু কিছু জায়গায় মনে করো ইগনিশনের চান্স থাকতে পারে, অথবা আগুন লাগার অথবা আগুনের কাছাকাছি যারা কাজ করে, এই ক্ষেত্রে অনেক মানে অনেক প্রোটেক্টিভ ক্লদিং এ বা ইন্ডাস্ট্রিতে এই কাজগুলো দরকার হতে পারে, অর্থাৎ ফ্লেম প্রুফ বা ফ্লেম প্রুফের ফিনিশিং এর ব্যাপারগুলো আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই জন্য আমাদেরকে মানে ফ্লেম মানে ফ্লেম কাপড় যে আমরা পরবো সেটার যে ফ্লেমেবিলিটি, এই বিষয়টাকে এই জন্য কনসিডারেশনে নিয়ে আসা হচ্ছে। যেমন বেশ কিছু অনেক ঘটনা ঘটছে সারা বিশ্বে বিভিন্ন সময়ে সময়ে, ব্রিটেন থেকে শুরু করে ইউএসএ, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই আগুন লাগা সংক্রান্ত। এখন এই আগুন লাগার যে ইস্যুগুলা, কিছু আছে হচ্ছে মানে ডিজাস্টার কেন্দ্রিক আগুন লাগা, কিছু আছে হচ্ছে নর্মাল সেন্সে, মনে করো আমাদের কোথাও কোনো কাজ ছিল, মানে অসাবধানতা বশত আগুন লেগে গেল। তো সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে আমি যে কাপড়টা পরে আছি সেইটা আমার সাথে কি ধরনের রিয়েক্ট করবে বা বিহেভিয়ারটা কেমন হবে, এই বিষয়টা একটু জানা জরুরি। যদি এরকম হয়ে থাকে যে এইটার আগুনের সংস্পর্শে আসার সাথে সাথেই এটা একেবারে পুড়তে শুরু করবে এবং সব দিকে ছড়িয়ে পড়বে খুব দ্রুত, তাহলে কিন্তু এইটাকে প্রিফারেবল যে কেউ করবে না। এবং বিভিন্ন বায়াররাও এটা, বিভিন্ন বায়ার দরকার নাই, এটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ওভাবে রেস্ট্রিক্ট করা আছে, যেমন ইউএসএ থেকে এরকম রেগুলেশন করা আছে। সেই রেগুলেশনগুলো আমরা আজকে একটু দেখব যে কি কি কন্ডিশনে তারা কাপড়কে এই ফ্লেমেবিলিটি পাস করতে দেয়, মানে প্রুফ হলে এটাকে অ্যাপ্লাই করে। আমি কাপড় পরবো কিন্তু সেটার বৈশিষ্ট্যগত দিক থেকে এটার এমন কিছু বৈশিষ্ট্য থাকা যাবে না যেটা কিনা খুব রেপিড বার্ন করে, আগুন লাগলো সাথে সাথে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো, এটা যাতে না হয় সেজন্য ইউএসএ তে বিশেষ করে, এবং ইউরোপের জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে, কানাডার জন্য আছে, সেগুলো আমরা একটু বলবো। তো মূলত ইউএসএ তে এই ফ্লেমেবিলিটি পাস করা ছাড়া মানে মিনিমাম যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, তিনটা ক্লাস, ক্লাস 1, 2, 3। তো এই ক্লাসগুলোর মধ্যে দুইটা ক্লাসকে তারা অ্যালাউ করে, ক্লাস 3 যেটা টাইপস 3 সেটাকে অ্যালাউ করে না। আমরা এটা পড়বো যে 3 কখন হয়, 1 কখন হয়, 2 কখন হয় টেস্ট করার সময়। তো এটা হচ্ছে ব্যাপার যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আমরা এটাই বলতে চাচ্ছি যে এখানে এই টেস্ট ছাড়া যেহেতু মানে কাপড় এক্সপোর্ট হয় না, তুমি যেই ফ্যাক্টরিতে কাজ করো না কেন, তোমার যদি কনসার্ন থাকে এটা, তাহলে তোমাকে কিন্তু মার্চেন্ডাইজিং হিসাবে এই টেস্টটা বড় বেরিতাস থেকে বা কোথাও থেকে করিয়ে তোমার ফেব্রিকটাকে পাস করিয়ে নিতে হবে, পাস করতে হবে। পাস করলেই এটা মূলত মানে এক্সপোর্ট হবে, অন্যথায় এক্সপোর্ট হবে না। তো আমরা দেখি ফ্লেমেবিলিটি কি। Flammability is the ability of a substance to burn or ignite, causing fire or combustion. কম্বাসনে অথবা ফায়ারে কারণে যখন কোনো কিছুর একটা এবিলিটি, কোনো একটা বস্তুর পুরার যে এবিলিটিটা, কোনো একটা সাবস্টেন্সের অথবা ইগনাইট হওয়ার, জ্বলার, আগুন জ্বালার যে এবিলিটিটা, সেটাকে বলা হচ্ছে ফ্লেমেবিলিটি। দ্য ডিগ্রি অফ ডিফিকাল্টি রিকোয়ার্ড টু কজ দ্য কম্বাসন অফ এ সাবস্টেন্স ইজ কোয়ান্টিফাইড থ্রু ফায়ার টেস্টিং। তার মানে কোনটা কত বেশি ইগনাইটেবল বা ইগনাইটকে রেজিস্ট করতে পারে, বা কোনটা কত বেশি ফ্লেমেবল, এই ব্যাপারটাকে আমরা ডিগ্রি অফ ডিফিকাল্টি দিয়ে টেস্ট করব আর কি, বা যাচাই করব। তো ফ্লেমেবল কখন বলা হচ্ছে? এ ফ্লেমেবল ফেব্রিক ইজ ওয়ান হুইচ প্রোপাগেটস ফ্লেম, মানে হচ্ছে ইট কন্টিনিউস টু বার্ন আফটার দ্য ইগনিশন ফ্লেম হ্যাজ বিন রিমুভড। অর্থাৎ তুমি কোনোভাবে আগুনকে কাপড়ের সংস্পর্শে নিয়ে এসে আগুন লাগিয়ে দিলা, এরপর এটা প্রোপাগেট করা শুরু করলো, অর্থাৎ কাপড় যেখানে যেখানে আসে সেখানে সেখানে আস্তে আস্তে ছড়াতে থাকলো, আগুনটা নিভে গেল না, এটা হচ্ছে প্রোপাগেট হওয়া, মানে ফ্লেমটা প্রোপাগেট হয়ে যাওয়া, ছড়িয়ে পড়া। তো যদি এরকম হয় তখন সেই কাপড়টাকে বলা হয় ফ্লেমেবল, ফ্লেমেবল কাপড়। তো আবারও বলতেছি যে ফ্লেমেবল ফেব্রিক হচ্ছে সেটা ইজ ওয়ান হুইচ প্রোপাগেটস ফ্লেম, অর্থাৎ ইগনাইট করলে
আগুনের স্ফুলিঙ্গ থেকে বা কোনো জায়গা থেকে আগুন একবার তার মধ্যে ধরিয়ে দিলে তারপরে যদি এটা সরাতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লেমেবল। আর ফ্লেমেবল আর ফ্লেমেবল না, এটাকে ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং দিয়ে টেস্ট করা হয়, এটাকে এম বলা হয়। এ ফিগার মানে একটা মান বা একটা পরিমাপ derived from the flammability testing of ফেব্রিকের ফ্লেমেবিলিটি টেস্টিং এর মাধ্যমে যেটা ডেরাইভ করা হয় বা পাওয়া যায়, আমরা করব এম এর মান কিভাবে দেখতে হয়। and is of the same order as the time in second necessary for the propagation of flame 1 inch in a vertical strip। চেচিং মেথডের কথা বলা হচ্ছে, অর্থাৎ এম এর মানটা আমরা দেখব সেকেন্ডে, মানে কত সেকেন্ড সময় পর্যন্ত আগুনটা ছড়ায়, কত সেকেন্ড পর গিয়ে আগুনটা নিভে যায়, এই যে সময়টা, এই সময়ের মানটাই হচ্ছে এম অথবা ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং। তাহলে ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং কি আমরা এটাও বুঝলাম, আর ফ্লেমেবল বলতে কি বোঝায় সেটাও বুঝলাম। এরপর হচ্ছে ফ্লেম প্রুফ। এ ফ্লেম প্রুফ ফেব্রিক ইজ ওয়ান হুইচ ডাজ নট প্রোপাগেট ফ্লেম। তার মানে আগে বললাম কি, ফ্লেমেবল যেটা সেটা হচ্ছে যেটা প্রোপাগেট করে ফ্লেমকে, মানে আগুনকে ছড়িয়ে দেয়, আর এটা হচ্ছে ডাজ নট প্রোপাগেট ফ্লেম, আগুনকে ছড়াতে দেয় না। যেমন এনি ফ্লেম গোজ আউট কুইকলি হোয়েন দ্য ইগনিটিং ফ্লেম ইজ উইথড্রন। তুমি আগুন যদি কোনো বস্তুর কাছে ধরে রাখো তখন তো আগুন লাগবেই, বাট আগুনটা যখনই সরিয়ে ফেলবা তখন এটা আর আগুনটাকে ছড়ায় না, সাথে সাথে নিভে যায়, এদেরকে বলা হয় ফ্লেম প্রুফ। যেমন উল, উল খুব ভালো এদিক থেকে, মানে ফ্লেম প্রুফের কাছাকাছি অনেকটাই। এবং আরো কিছু ফাইবার আছে, নাইলন, হ্যাঁ, তারপরে অলিফিন, এগুলো হচ্ছে মূলত ফ্লেম প্রুফ টাইপের কাপড়, যাদেরকে তুমি আগুন নিয়ে গেলে এই আগুনটা যদি মানে ইগনাইশন যেই বার্নারটা, সেই বার্নারটাকে সরিয়ে ফেললে এরপরে কিন্তু এটা আগুনটা নিভে যাবে আর ছড়াবে না। তার মানে এটাই বলা হচ্ছে ডাজ নট প্রোপাগেট ফ্লেম, মানে আগুনকে ছড়াতে দেয় না ফ্লেমকে। তো ফ্লেম রেজিস্ট্যান্স কখন বলা হয়? এ ফ্লেম রেজিস্ট্যান্স ফেব্রিক ইজ ওয়ান হোজ ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং ইজ হাই। এই যে একটু আগে আমরা ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং এর কথা বললাম, এম মানে টাইমটা, এই এম দিয়ে আমরা যে ফ্লেম রেজিস্ট্যান্সটা টেস্ট করি ফ্লেমেবিলিটি টেস্টিং এর মাধ্যমে, সেই টেস্টিং এ যদি রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয় তখন এটাকে ফ্লেম রেজিস্ট্যান্স বলে। যেটা কিনা সাথে সাথে নিভে যায় সেটা তো ফ্লেম প্রুফ, বাট যেটা একটু গিয়ে তারপর নিভে যায় আর বেশি ছড়ায় না সেটা হচ্ছে ফ্লেম রেজিস্ট্যান্স, অর্থাৎ তার রেটিং যেটা এম, এটার মান অনেক হাই। তারপরে যে ফ্লেম প্রুফকে আমরা তিনটা টাইপসে মূলত দেখতে পারি, একটা হচ্ছে ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, আর হচ্ছে টেম্পোরারিলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। তো ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল যেগুলা, ম্যাটেরিয়াল হুইচ অলদো নট সাবমিটেড টু এ ফ্লেম প্রুফিং প্রসেস ইজ ফ্লেম প্রুফ। এটা হচ্ছে মানে একেবারেই ফ্লেম প্রুফ যেটাকে বলা হচ্ছে সেটা ইনহারেন্টলি ফ্লেম প্রুফ, মানে টোটাল ফ্লেম প্রুফ। আর ডিউরেবলি ফ্লেম প্রুফ মানে হচ্ছে এ ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল হুইচ আফটার বিং সাবমিটেড টু এ ওয়াশিং ট্রিটমেন্ট রিমেইনস ফ্লেম প্রুফ। এটা ওয়াশিং ট্রিটমেন্টের করার পরে, কোনো একটা ওয়াশ দেওয়ার পরে তার ফ্লেম প্রুফ প্রপার্টিটা বিদ্যমান থাকে, সেটাকে বলা হয় ডিউরেবলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। তার মানে এটা আমি যখন ওয়াশ করতে থাকবো তারপরও এটার ফ্লেম প্রুফটা বিদ্যমান থাকবে। আর 3 নম্বর হচ্ছে টেম্পোরারি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়াল হুইচ কমপ্লাইজ উইথ দ্য স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট কোথায় বলা আছে? একটা সেকশন আছে ফ্লেম প্রুফের, হ্যাঁ, ওই সেকশনের মধ্যে এসটিএম স্ট্যান্ডার্ডে বলা আছে বিফোর বাট নট আফটার দ্য প্রেসক্রাইবড ওয়াশিং ট্রিটমেন্ট। স্পেসিফিক কিছু ওয়াশিং ট্রিটমেন্ট মানে ওয়াশিং কিছু ক্রাইটেরিয়া আর কি, কতটুকু সোপ, কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতক্ষণ ওয়াশ করা হবে, এই ক্রাইটেরিয়াগুলো বলা আছে। সেই ক্রাইটেরিয়ার পরে ওয়াশিং করার পরে আর ফ্লেম প্রুফ প্রপার্টিটা থাকে না, তাদেরকে বলা হচ্ছে টেম্পোরারিলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। অর্থাৎ এটা টেম্পোরারি কিছু সময়ের জন্য ফ্লেম প্রুফ, বাট ওয়াশের পরে আর ফ্লেম প্রুফ প্রপার্টিটা বিদ্যমান থাকবে না। তো সেই জন্য আমরা যখন ফ্লেমেবিলিটি টেস্ট করব, ফ্লেমেবিলিটি যখন আমরা টেস্ট করতে চাই তখন কিন্তু দুইটা অ্যাঙ্গেল থেকে দেখি, অর্থাৎ কিছু একটা স্যাম্পল আমরা রেডি করি হচ্ছে সরাসরি, আরেকটা স্যাম্পল রেডি করি হচ্ছে ওয়াশিং করার পর। অর্থাৎ আমাদের দুই ধরনের স্যাম্পল রেডি করতে হয় ফ্লেমেবিলিটি টেস্ট করার সময়। অর্ধেক স্যাম্পল হবে নর্মাল স্যাম্পল, আর অর্ধেক স্যাম্পল হবে ওয়াশ করার পরের স্যাম্পল, হ্যাঁ, যেটা ওয়াশিং করার পরে মূলত ওই স্যাম্পলটাকে কালেকশন করা হয় আর কি। তো সেইটাকে আমরা একটু পরেই দেখতেছি, মানে এটা হচ্ছে দুইটা তোমার ধাপ অতিক্রম করতে হবে, মানে দুই ধরনের স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। কারণ হচ্ছে
এটার সাথে ওয়াশিং এর সাথে ফ্লেম প্রুফ প্রপার্টি নষ্ট হওয়ার বা হারিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। তো সেই প্রবণতা যাতে না থাকে সেজন্য এই টেম্পোরারি ফ্লেম প্রুফ কাপড়গুলো তখন আমার ইয়ের মধ্যে রেজাল্টের মধ্যে চলে আসবে, যে আমার এই অংশটা কেমন করতেছে, এই অংশটা কেমন করতেছে। তো ফ্যাক্টরস ইফেক্টিং ফ্লেম রেজিস্ট্যান্স, অর্থাৎ কি কি ফ্যাক্টর আসলে আমার ফ্লেম রেজিস্ট্যান্স বা ফ্লেম প্রুফ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে বা কিসের উপর ডিপেন্ড করে, সেই 4টা ফ্যাক্টরের কথা আমরা বলতে চাচ্ছি। প্রথমেই হচ্ছে ফাইবার কন্টেন্ট, অর্থাৎ ফাইবার মানে আমার যে ফেব্রিকটা আছে সেটা কোন ফাইবার দিয়ে তৈরি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন অনেকগুলো ফাইবার আমরা টেক্সটাইলে ইউজ করে থাকি, যেমন কটন, পলিস্টার, নাইলন, উল, অ্যাক্রাইলিক, হ্যাঁ, এগুলা। তো এর মধ্যে আমাদের যে ন্যাচারাল ফাইবারগুলো আছে, বিশেষ করে মানে সেলুলোজিক ফাইবার, কটন, ভিসকোস, রেওন, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ফ্লেম রেজিস্ট্যান্সটা ভালো না, মানে ফ্লেমকে রেজিস্ট করতে পারে না। আগুন লাগলে মূলত মোটামুটি ছড়িয়ে যায়, খুব র্যাপিডলি না হলেও মোটামুটি ছড়িয়ে পড়ে। এই জন্য এদেরকে বলা হচ্ছে লো ফ্লেম রেজিস্ট্যান্স, মানে ফ্লেম রেজিস্ট্যান্স প্রপার্টি কেমন, অনেক খারাপ, ফ্লেমকে রেজিস্ট করতে পারে না তেমন। আর ভালো কাদের উল, আমি একটু আগে বলছিলাম উলের কথা, উল হচ্ছে খুব ভালো, এটাকে ডিফিকাল্ট টু ইগনাইট। উলের মধ্যে তুমি আগুন লাগিয়ে রাখো, পুড়বে না। তোমাদের বাসায় যদি মানে পুরাতন পরিত্যক্ত উলের কম্বল থাকে বা উলের শীতকালীন কাপড় থাকে, তাহলে পুড়িয়ে দেখবা যে আগুন লাগালে পুড়বে না। পুড়বে না কি হবে, পুড়তে না চেয়ে এটা আগুনটা যখন সরিয়ে ফেলবা সাথে সাথে নিভে যাবে। আগুন দিবা, একটু পুরার চেষ্টা করবে, আগুন যতক্ষণ আছে ততক্ষণ পুড়বে, বাট আগুন সরিয়ে ফেলার সাথে সাথে নিভে যাবে। এবং গন্ধ আসবে হচ্ছে চুল পুরানোর যেরকম গন্ধ, মানে এটা তো উল যেহেতু এনিমেল ফাইবার, মানে একটা প্রাণীর হেয়ার থেকে আসে, সেজন্য ওই রকম বার্নিংটা আসবে, মানে গন্ধটা আসবে, একটা শব্দ হবে। আর যদি তোমার এই 2 নম্বর উল হয়, অর্থাৎ অ্যাক্রালিক হয়, অ্যাক্রালিক হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তুমি যদি আগুন দাও এটা শক্ত হয়ে যাবে, আগুন জ্বলবে না ঠিক আছে, কিন্তু যেহেতু এটা ম্যানমেড কেমিক্যাল, মানে সিনথেটিক, সেজন্য এটা শক্ত হয়ে যাবে। এটা ইয়ের মতো মানে উলের মতো বিহেভ করবে না। এখান থেকে তুমি পার্থক্য করতে পারবা, এবং এটা গুটি গুটি পাকিয়ে যাবে আর কি। অর্থাৎ পলিশটাকে যেরকম আগুন দিলে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে, এটা এরকম স্কুইজ হয়ে আসবে, যেহেতু ম্যানমেড সিনথেটিক। আর উলটা কিন্তু ওরকম হবে না, উলের ছাই হবে, উলের কিছু অ্যাশ ফর্ম করবে। তো সেখান থেকে তুমি উল এবং অ্যাক্রিলিকের মধ্যে পার্থক্য করে ফেলতে পারবা। যাক, ওইটা বিষয় না, বিষয় হচ্ছে উল ফাইবারটা অনেক বেশি ভালো, মানে ইগনাইট করতে পারে, ইগনাইটকে রেজিস্ট করতে পারে, ঠিক আছে। নর্মালি এটাতে আগুন ধরে না, যখনই তুমি সরিয়ে ফেলবা ইয়ে থেকে, ফ্লেম থেকে, তখন এটার আগুনটা সাথে সাথে মূলত নিভে যাবে। তারপর নাইলন এবং টেরিলিন, এরা যদিও সিনথেটিক ফাইবার, তারপরও এদের ফ্লেম প্রুফটা অনেক ভালো। এরা নাইলনের যদি তোমাদের দড়ি থাকে বা টেরিলিনের, পলিস্টারের, তখন তুমি ওখানে যদি আগুন দাও দেখবা যে আগুন দিলে এটা গলে গলে আসতেছে ঠিক আছে, বাট আগুনটা যখনই সরিয়ে ফেলবা তখন কিন্তু আগুনটা নিভে যাবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে এটা ফ্লেমটা যে প্রোপাগেট হওয়া এটাকে বাধা দেয়, ফ্লেম প্রোপাগেট হতে দেয় না। তার মানে কার কার কথা বললাম, নাইলন এবং টেরিলিন। তো যদিও এইসব ফাইবারে যখন আমাদের অ্যাপারেলে ইউজ করা হয়, পলিয়েস্টার, নাইলন তো নর্মালি ইউজ করা হয় না অ্যাপারেলে। তো নাইলন, টেরিলিন, এদের কথা বললাম, এদেরকে যদি অ্যাপারেলে ইউজ করা হয় তাহলে তো স্পেশাল ফিনিশ দেওয়া হয়। তো ফিনিশিং দেওয়ার পরে কিন্তু তখন বিহেভিয়ারটা সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। বাট আমি বলতেছি নর্মাল কন্ডিশনের কথা। নর্মাল কন্ডিশনে টেরিলিন, নাইলন, এইসব ফাইবারগুলো, অলিফিন, তারপরে এই উল, এরা, উল তো একটু ভিন্ন, ওটা আগে বলে নেই। এরা হচ্ছে মানে গলে আসবে, বাট ফ্লেম সরানোর সাথে সাথে আগুনটা নিভে যাবে। বাট আমার উল যেটা আছে, উল হচ্ছে ইগনাইট হতে দেয় না, অর্থাৎ আগুন সরিয়ে নিলে নিভে যায়, বাট ওখানে ছাই উৎপন্ন হবে। তাহলে ফাইবার কন্টেন্টের সাথে আমার ফ্লেমেবিলিটির কি আছে, একটা সম্পর্ক আছে। এবং কটন এবং বিস্কুসের কথা বললাম, এরা কিন্তু লো রেজিস্ট্যান্স টু ফ্লেম। তারপর টাইপস অফ ইয়ার্ন এবং ফেব্রিক স্ট্রাকচার, আসলে ইয়ার্নের যে টাইপস গুলো আছে, রিং ইয়ার্ন, রোটর ইয়ার্ন, তারপরে হচ্ছে এই যে ভলটেক্স পান ইয়ার্ন, তার ভলটেক্স ইয়ার্ন, তারপর আরো যত ধরনের ইয়ার্ন আছে তোমাদের, হ্যাঁ, মনে করো জেল স্পিনিং, এই ইলেকট্রো স্পিনিং, যাই বলো, ফেব্রিকের যে ইয়ার্নের যে টাইপস আছে, এইসব টাইপসের উপর মূলত ফ্লেমেবিলিটির তেমন একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পাওয়া যায় নাই, এটা একটা বিষয়। আর থার্ড হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার। আমাদের কাছে অনেক ধরনের স্ট্রাকচার আছে, নিট স্ট্রাকচার, ওভেন স্ট্রাকচার, তারপরে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। তো এই সব
যে ফেব্রিক স্ট্রাকচার আছে এই সবগুলা স্ট্রাকচারের সাথে আমার যে ফ্লেমেবিলিটি যে সম্পর্ক, এই সম্পর্কটাও পাওয়া গেছে ইনসিগনিফিকেন্ট। অর্থাৎ এই নিটের সাথে ওভেনের ফ্লেমেবিলিটির দিক থেকে সামান্য পার্থক্য আছে, একেবারেই সামান্য, এটা নেগলিজিবল। তো মূলত আমাদের মানে ফ্লেমেবিলিটির সাথে সম্পর্ক কিসের? ফাইবার কন্টেন্টের। তারপর হচ্ছে ফেব্রিক ওয়েট। ফেব্রিক ওয়েটের সাথে সম্পর্ক আছে, অর্থাৎ আমার যদি কাপড়ের জিএসএম কম হয় এবং জিএসএম বেশি হয় তাহলে ফ্লেমেবিলিটি কিন্তু কম বেশি হয়ে থাকে। হ্যাঁ, আবার এই ফেব্রিক ওয়েটের সাথেও কিন্তু আবার ফাইবার কন্টেন্টটা সম্পর্কিত। অর্থাৎ মনে করো একই ফাইবার, কটন ফাইবার, তার জিএসএম ভিন্ন ভিন্ন, অথবা একই জিএসএম এর দুই ধরনের ফাইবার কন্টেন্ট, তখন কিন্তু দুইটা দুই রকম হবে। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। তো ফাইবার কন্টেন্ট হয়, মূলত ফাইবার কন্টেন্ট যদি সেম হয়, ধরো আমি দুইটাই নিলাম কটন, অথবা দুইটাই পলিয়েস্টার, দুইটাই নাইলন, অথবা দুইটাই উল, তো সেই ক্ষেত্রে দুইটা ফাইবারের মধ্যে যেটা একটু হেভি হবে, মানে মোটা হবে, মূলত তার ফ্লেম রেজিস্ট্যান্সটা অনেক হাই হবে। অর্থাৎ জিএসএম বাড়ার সাথে সাথে ফ্লেম রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে জিএসএম যদি কম হয় তাহলে ফ্লেমকে রেজিস্ট করতে পারবে কি? কম। মানে জিএসএম আলটিমেটলি মানে নিচে আসার সাথে সাথে জিএসএম মানে কাপড় পাতলা হওয়ার সাথে সাথে ফ্লেমকে তখন রেজিস্ট করতে পারে কিন্তু কম। যেমন দেখবা যে একটা মোটা বস্তুকে তুমি আগুন লাগাতে চাও, দেখবা যে সহজে আগুন ছড়াবে না। আর একটা পাতলা বা চিকন বস্তু যখন হবে তখন এটাতে কিন্তু আগুন ধরে যাবে সহজেই। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তার মানে এই চারটা হচ্ছে মূলত ফ্যাক্টর যার উপর ফ্লেম রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। আমরা কি বললাম, আবারও যদি সামারি করি, যে কটন ফাইবার এবং বিসকোস ফাইবারের এই ফ্লেম রেজিস্ট্যান্স প্রপার্টি অত ভালো না, উলের অনেক ভালো, এবং নাইলন, টেরিলিন এই জাতীয় পলিয়েস্টার এদের ক্ষেত্রে হচ্ছে আগুনটা ধরতে চায় না এবং নিভে যায়, অর্থাৎ এটাকে রেজিস্ট করতে পারে। তবে এগুলাতে বিভিন্ন ধরনের ফিনিশিং ইউজ করলে তখন কিন্তু এই প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা ওটা বলতেছি না, নর্মাল সেন্সের কথাই বললাম। টাইপস অফ ইয়ার্ন এবং ফেব্রিক স্ট্রাকচারের সাথে এটার তেমন একটা সিগনিফিকেন্ট সম্পর্ক পাওয়া যায় নাই। আর ফেব্রিক ওয়েটের সাথে সম্পর্ক হচ্ছে, যদি একই ধরনের ফাইবার হয় তাহলে যেই ফেব্রিকটার জিএসএম হাই হবে, মানে ওয়েট বেশি হবে, সেই ফেব্রিকটা ফ্লেম রেজিস্ট করতে পারবে বেশি, আর যেটা জিএসএম কম সেটা রেজিস্ট করতে পারবে কম। অ্যাভেলেবেল মেথড অফ টেস্ট। আমার কাছে তিন ধরনের টেস্টিং মেথড আছে। আমি তিনটা সম্বন্ধে এখানে যতটুকু আছে অতটুকুই ধারণা দিচ্ছি। আমরা একটা টেস্টিং মেথড ফুল পড়বো, মানে কমপ্লিট ফার্স্ট টু লাস্ট আইডিয়া দিব। তো প্রথম হচ্ছে ভিজুয়াল টাইমিং টেস্ট। এটা এক ধরনের পদ্ধতি, মেথড এ বলতে পারো। এখানে দ্য রেট অফ ফ্লেম স্প্রেড ইজ ডিটারমাইন্ড ওভার ফেব্রিক সাসপেন্ডেড ভার্টিক্যালি। অর্থাৎ ফ্লেম যে স্প্রেড হচ্ছে এটার রেটটা ডিটারমাইন করা হয় ফেব্রিককে ভার্টিক্যালি দাঁড় করিয়ে। তো এটা হচ্ছে ভিজুয়াল টাইমিং টেস্ট। অর্থাৎ ফেব্রিককে ভার্টিক্যালি স্ট্যান্ড করিয়ে তুমি ডিটারমাইন করবা যে ফেব্রিকটা কত দ্রুত বা কত রেটে ফ্লেমটাকে স্প্রেড করে, ছড়িয়ে দেয়। তারপরে দা 45 ডিগ্রি টেস্ট, এটা আমরা দেখবো। এই টেস্টটার একদম কমপ্লিট ডিটেলস আমরা আজকে দেখবো। দ্য টাইম টি ফর দ্য ফ্লেম টু ট্রাভেল 5 ইঞ্চ ওভার ফেব্রিক স্লপিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি ইজ মেজার্ড ইন সেকেন্ডস। অর্থাৎ কাপড়কে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করে রেখে সেই কাপড়ের উপর আগুনকে দিয়ে তারপরে কত সময় পর্যন্ত এটা পুড়ে সেই সময়টা হিসাব করা হবে। The flame resistance rating M is then given by 2.5 into T। এই ফর্মুলা দিয়ে আমরা ফ্লেম রেজিস্ট্যান্স রেটিং দেখতে পারবো, যেটা আমি আগে বলছিলাম ফ্লেম রেজিস্ট্যান্স রেটিংকে M দ্বারা প্রকাশ করা হয়। তারপর থার্ড ওয়ান হচ্ছে দ্য হোপ টেস্ট। দ্য rate of flame spread is determined over the fabric mounted on a semicircular frame। একটা সেমিসার্কুলার ফ্রেমে নিয়ে মূলত হোপ টেস্টটা করা হয়। হ্যাঁ, মানে গোলাকারের কাছাকাছি একটা শেপ, সেখানে নিয়ে টেস্টটা করা হয়। তো আমরা মূলত এই তিনটার মধ্যে 45 ডিগ্রি যে টেস্ট আছে সেটা দেখবো। এই ভার্টিক্যাল টেস্ট যেমন আছে, হরিজন্টাল টেস্ট আছে, হ্যাঁ, তারপর হোপ টেস্ট আছে, 45 ডিগ্রি টেস্ট আছে। তবে এই সবগুলো টেস্টের মধ্যে সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় টেস্ট হচ্ছে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল টেস্ট। ঠিক আছে, 45 ডিগ্রি টেস্ট হচ্ছে কি মোস্ট পপুলার এবং এটাই সব জায়গায় ইউজ হয়। এটা স্ট্যান্ডার্ডটা আমরা শিখবো আজকে। এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর দ্য ফ্লেমেবিলিটি অফ ক্লদিং টেক্সটাইল।
এই ক্লদিং টেক্সটাইলের ক্ষেত্রে ফ্লেমেবিলিটির যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে CFR PART 1610। এটা হচ্ছে ওই ASTM এর যে স্ট্যান্ডার্ড মেথডটা, সেই মেথডটার কথা বলা হচ্ছে। এই মেথডটাকে সাজেস্ট করা আছে। এটা হচ্ছে ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের টেস্টটা। তো আমরা এটা দেখবো এবং এটার সংক্রান্ত বিষয়গুলা মানে ডিটেলসে দেখবো আর কি, যে কিভাবে করে কাজটা করা হয়, কখন কি করতে হবে, কিভাবে স্যাম্পল প্রিপেয়ার করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কি করতে হবে না করতে হবে, সব দেখবো। তো এটা এখন একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আর কি, 2008 সাল থেকে এটা এখন চালু আছে। 2008 সালের আগে অন্য মেথড চলতো ইউএসএ তে কাপড় এক্সপোর্টের ক্ষেত্রে। তো কি বলেছে, কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন আমেরিকার, এটা বাংলাদেশের না, ইজ অ্যামেন্ডিং ইটস ফ্লেমেবিলিটি স্ট্যান্ডার্ড ফর জেনারেল ওয়ারিং অ্যাপারেল। জেনারেল ওয়ারিং অ্যাপারেলের ক্ষেত্রে তাদের আগের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটাকে তারা বাতিল করে দিয়েছে। দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য ফ্লেমেবিলিটি অফ ক্লদিং টেক্সটাইল এই যে 16 CFR Part 1610। দ্য স্ট্যান্ডার্ড অরিজিনালি ইস্যুড, এটাকে রাখছে আর কি এখন। দ্য স্ট্যান্ডার্ড অরিজিনালি ইস্যুড ইন 1953 হ্যাজ বিকাম আউটডেটেড ইন সেভারাল রেসপেক্টস। 1953 সাল থেকে যেটা চলতেছিল সেটা বাতিল করে দিয়েছে। দ্য রিভিশন better reflect current consumer practices and technologies and clarify several aspects of the standard। নতুন যে সিস্টেমটা যেটা 2008 সালে চালু থেকে চলতেছে, মানে 16 CFR PART 1610, এটা হচ্ছে কাস্টমারের প্র্যাকটিসের সাথে, রিকোয়ারমেন্টের সাথে যায় এবং টেকনোলজির সাথে যায় এবং বিভিন্ন অ্যাসপেক্ট, স্ট্যান্ডার্ডের যে বিভিন্ন অ্যাসপেক্ট আছে সেগুলোকে কাভার করে। তো আমরা আগে একটা ভিডিও দেখে নিই, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে যে এই টেস্টটা বোঝা। 6 ইঞ্চ বাই 2 ইঞ্চে কাটা আছে, কেটে এই যে এখানে একটু ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ফেব্রিকের যে সারফেসটা আছে এটাকে একটু ব্রাশ করে নেয় যাতে করে ওই প্রোটোডিন ফাইবারগুলো উপরে ওঠে। এটা হচ্ছে রেজ সারফেসের জন্য আর কি। তো এই ব্রাশ করে নিল, ব্রাশ করে আলটিমেটলি এটাকে একটা ওই যে মানে প্লেসমেন্ট হোল্ডার আছে এখানের মধ্যে প্লেস করে মেশিনের ভিতর দিবে। মেশিনের ভিতর এবার মেশিনের ফ্লেম লেন্থটা কিন্তু দেখতে হয়। আমার যে আগুন আছে সেই আগুনের লেন্থটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, সেটা আমরা একটু পরে বলতেছি। সেই লেন্থ মোতাবেক আগুনের মেজারমেন্টটা নিতে হবে, মানে আগুনের লেন্থটা নিল। নেওয়ার পরে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই স্যাম্পলটাকে এখানে প্লেস করলো। ঠিক আছে, স্যাম্পলটাকে এখানে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হলো, আর আগুনটা এখানে প্লেস করা মানে সামনে প্লেস হবে আর কি একটু পরে, এখনো টাচে আসে নাই, টাচে দিবে একটু পরে। আর এটাকে এই যে একটা সুতা দিয়ে, এখানে একটা সুতা দিয়ে এটাকে টান টান করে এদিক থেকে একটা সুতা দিয়ে, আর নিচে একটা ওয়েট আছে দেখো, এই যে এখানে, দাঁড়াও হাতটা সরাক, হ্যাঁ এই যে এখানে এই যে ওয়েট, হ্যাঁ এই ওয়েটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টপ মোশনের জন্য। অর্থাৎ তোমার যদি আগুনটা পুড়তে পুড়তে এদিকে আসে তাহলে এই সুতাটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, আর সুতাটা যখন ছিঁড়ে যাবে তখন মূলত এই ওয়েটটা পড়ে যাবে। আর এই ওয়েটটা যখন পড়ে যাবে, এটা একটা মেটাল আর নিচে এটা হচ্ছে মেটাল, তাহলে এই দুইটার যখন কানেকশন হবে তখন এখানে যে টাইমিংটা সেট করা আছে সেই টাইমিংটা বন্ধ হয়ে যাবে। তখন আমি এক্স্যাক্টলি বা একুরেট টাইমটা পাবো যে আসলে কত সেকেন্ড যাবত আমার এই কাপড়টা পুড়লো, বা ওখান থেকে এই পর্যন্ত পুড়তে কত সময় লাগলো। এই সময়টা নির্ণয় করার জন্য এক্স্যাক্টলি মেশিনের মধ্যে মেকানিজম সেট করা আছে, সেই মেকানিজম মোতাবেক এই ওয়েটটা পড়ে গেলেই মূলত আসলে পুরাটা শেষ হচ্ছে, মানে ওই ফুল 5 যে টোটাল যে বার্নিংটা সেই বার্নিংটা শেষ হচ্ছে। তো এটাই হয়। তো এখানে তো বিভিন্ন সেটিংগুলো দেখানো হয়েছে। তাহলে আগুন আগে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এই যে আগুনটা কাছাকাছি আনা হয়েছে, এই যে আগুনটা 1 সেকেন্ডের জন্য কাছাকাছি আনা হয়, এই আগুন 1 সেকেন্ড পরে আবার নিয়ে যাওয়া হয়। তো এই যে আগুন ধরে গেল, আগুন ধরে এটা পুড়তে পুড়তে এই পর্যন্ত আসবে। আলটিমেটলি ওই যে দেখো ওই ওয়েটটা পড়ে গেছে, পড়ে গেছে এখান থেকে টাইমিংটা এখনো পড়ে নাই, সরি। এই সুতা যখন ছিঁড়বে তখন এটা পড়ে যাবে, পড়লে শেষে এটা নিচে নেমে যাবে ওয়েটটা। তার মানে এখান থেকে টাইমিংটা পাবো আমরা, এই যে 19.4 সেকেন্ড। এই 19.4 সেকেন্ড যে টাইমিংটা, সেটাই হচ্ছে আমার এক্সাক্ট টাইমিং এর ব্যাপার, যেটা আমাদের দরকার আমাদের টেস্টিং এর জন্য। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা এবার প্রসেসটা যখন বলবো তখন তোমাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, প্রথমে আসো এক্সেমশন। এই টেস্টের জন্য কিছু কিছু ফেব্রিককে এক্সেমড করা আছে, অর্থাৎ এগুলা বাতিল, এগুলাকে টেস্ট করা লাগবে না।
আমি আগেই বলছি যে এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট। কেন? কারণ এই টেস্ট ছাড়া কোনো কাপড় কি হয় না, ইউএসএ তে এক্সপোর্ট হয় না। তবে কিছু কাপড়কে এখানে এক্সেম্পট করা আছে, অর্থাৎ এইগুলা টেস্ট না করলেও চলবে। সেগুলা কোনগুলা আমরা এটা দেখবো প্রথমে। তো প্রথমে দেখো যে আমি লিখছি এক্সাম্পশন অফ টেস্টিং, তারপরে প্লেন সারফেস আর রেজড সারফেস, দুই ধরনের কাপড় হতে পারে তোমার। প্লেন সারফেস মানে হচ্ছে তোমার নর্মাল যে কাপড় তুমি দেখতেছো, ওভেন কাপড়, নিট কাপড়, হ্যাঁ, আমার অ্যাপারেলে যত ধরনের কাপড় আছে এগুলো হচ্ছে প্লেন সারফেস। আর রেজড সারফেস হচ্ছে যাদের উপরে পাইল থাকে, বা তুমি আলাদা করে নিজে একটা ফিনিশিং করে বা একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কাপড়ের এই পাইলগুলাকে উপরের দিকে রেজ করেছো। যেমন ব্রাশ করি না আমরা কাপড়ে, বিভিন্ন ধরনের ফিনিশ করি, পিস ফিনিশ করি, হ্যাঁ, তারপরে রেজড সারফেস করি, মানে কাপড়টা ইচ্ছা করেই ব্রাশ, মানে ফ্যান ফিল ভালোর জন্য কাপড়ের উপর থেকে ব্রাশ করে ফাইবারগুলোকে উপরে তুলে দেই। অথবা কিছু কাপড় এমনিতেই লুপ থাকে, টাওয়েল, টেরি টাওয়েল, এগুলা তো লুপ থাকে। তারপরে পাইল, পাইল থাকে না, পাইল জায়নামাজের কাপড় দেখছো, এরকম যে কাপড় আছে এগুলা। তারপরে ফ্লিচ কাপড়, হ্যাঁ, ফ্রান্স টেরি, এই যে কাপড়গুলো আছে, বা ভেলভেট কাপড়, এই যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো হচ্ছে আমরা বলতেছি রেজড সারফেস, অর্থাৎ যার সারফেসের এই যে ফাইবার গুলো উপরে বের হয়ে আছে, রেজ হয়ে আছে, বা পাইল হয়ে ফর্ম করে আছে। তাহলে রেজ সারফেসের ক্ষেত্রে দুইটা অংশ, একটা হচ্ছে বেসটা আর একটা হচ্ছে সারফেসটা। সারফেসের আগুন লাগতে পারে, আবার বেসটাও পুড়তে পারে। তো এই জন্য দুই ধরনের কাপড়ের কথা বললাম, একটা হচ্ছে প্লেন সারফেস দেখবো আমরা হচ্ছে, আর রেজ সারফেসে যাবো। দুইটার জন্য দুই ধরনের স্ট্যান্ডার্ড। তো এক্সেম্পটেড কাদেরকে করা হয়েছে? ধরো প্লেন সারফেসের ক্ষেত্রে যেই সব কাপড়ের জিএসএম এই 2.6 আউন্স পার স্কোয়ার ইয়ার্স, মানে ওয়েটটা আর কি, এটার চেয়ে বেশি, সেগুলো এক্সেম্ট করা আছে প্লেন সারফেসের জন্য। 2.6 আউন্স পার স্কোয়ার ইয়ার্স, এটা প্রায় 88 জিএসএম এর মতো। আর এখানে রেজড সারফেসের ক্ষেত্রে ওইটা না, এই 2.6 আউন্স পার স্কোয়ার ইয়ার্স এর উপরে এটা বাদ। রেজড সারফেসের ক্ষেত্রে শুধুমাত্র এই ফাইবারগুলো হলে এটা বাদ, অথবা এদের যদি কোনো ব্ল্যান্ড হয় তখন বাদ। অর্থাৎ আমি বললাম কি, ফ্লেমেবিলিটি, আমি যে টেস্টের কথা বলতেছি এখন, এই টেস্টে পাস করতে হবে। 3টা ক্লাস আছে, একটু পরে আমরা দেখতেছি যে 3টা ক্লাস আছে, তোমাকে পাস করতে হবে। যদি পাস না করে এই কাপড় কিন্তু এক্সপোর্ট হবে না। তো পাস করার জন্য যে টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, টেস্টের মধ্যে যাওয়ার আগেই কিছু কিছু কাপড়কে অটোমেটিক টেস্টে পাস দেখানো হবে। এবং তারা কারা, যাদেরকে এই টেস্টের মধ্যে যেতে হবে না, টেস্ট না করে এগুলো পাস, তারা হচ্ছে এক্সেম্পটেড। অর্থাৎ যদি তোমার প্লেন সারফেসড কাপড় হয়, সেটার মধ্যে যদি এই ফাইবার কম্পোজিশনগুলো থাকে, অর্থাৎ অ্যাক্রাইলিক, মুড অ্যাক্রাইলিক, নাইলন, অলেফিন, পলিয়েস্টার, উল, অথবা বা এবং অথবা যদি এটার 2.6 আউন্স পার স্কোয়ার ইয়ার্স এর বেশি হয় জিএসএম, মানে এই ওয়েটটা, মানে 88 হয় আর কি, এটাকে কনভার্ট করলে 88 জিএসএম হয়, 88 সামথিং, 88 জিএসএম এর বেশি হয়, তখন এই কাপড়গুলোকে আর কি করতে হবে না, এই টেস্ট করা লাগবে না, এটা এক্সাম্পটেড, বাদ, এটা এমনিতেই পাস। আর যদি রেজ সারফেস হয়, তখন যত জিএসএমই হোক এটা টেস্টের মধ্যে দিয়ে যাবে। যাবে না কখন? যদি এর মধ্যে এই ফাইবারগুলো থাকে, অ্যাক্রাইলিক, মুড অ্যাক্রাইলিক, নাইলন, অলেফিন, পলিয়েস্টার এবং উল, অথবা এই ছয়টার কোনো ব্ল্যান্ড। মনে করো 30% অ্যাক্রাইলিক, 70% উল, তাও কিন্তু এটা এক্সেম্পটেড। এই ছয়টার কোনো ব্ল্যান্ড অথবা 100% এই ছয়টার কোনো একটা ফাইবার, যদি ফাইবার কম্পোজিশন থাকে কোনো ফেব্রিকের, তাহলে সেই ফেব্রিককে এই ফ্লেমেবিলিটি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে না, এটা টেস্ট করার আগে এটা পাস, মানে এটাকে এক্সেমশন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে টেস্ট করা থেকে। তো এবার প্রসিডিউর আসো, প্রসিডিউর অফ টেস্টিং এর মধ্যে প্রথমে হচ্ছে আমরা বললাম কি, রিফারবিশিং। 5টা স্পেসিমেন নিবা রিফারবিশিং করে, আর 5টা নিবা হচ্ছে অরিজিনাল স্পেসিমেন। তো প্রথম দিকে আমি একটা কথা বলছিলাম যে আমরা দুই ধরনের স্যাম্পল নিব। অর্ধেক স্যাম্পল হবে কি ওয়াশ করা ছাড়া, আর অর্ধেক স্যাম্পল হবে ওয়াশ করা। তো যেই অর্ধেক স্যাম্পল হচ্ছে অরিজিনাল স্যাম্পল, 5টা স্পেসিমেন নিব ওখান থেকে। আর যেটা রিফারবিশিং, সেখান থেকে 5টা নেব। অর্থাৎ কি করতে হবে, কমার্শিয়াল যে আমরা ড্রাই ক্লিনিং করি না, ওই যে বাজারে ড্রাই ক্লিন করি, এভাবে করে কাপড়টাকে আগে ড্রাই ক্লিন করতে হবে। ড্রাই ক্লিন করার পরে ওয়াশ করব, একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড দেওয়া আছে, সেই মোতাবেক ওয়াশ করব, বা নির্দিষ্ট কেমিক্যালে, ওই আমাদের স্ট্যান্ডার্ড বুকে বলা আছে। সো সেই বুক মোতাবেক আমরা ওয়াশ করলাম। ওয়াশ করার পরে এটাকে আবার ড্রাই করব, মানে শুকাবো, শুকাইয়ে তো চেঞ্জ করতে হবে। তো শুকাইয়া সেখান থেকে আমি 5টা স্পেসিমেন নিব, ঠিক আছে। আর অরিজিনাল যে কাপড়টা আছে ওয়াশ করার আগে, মূল কাপড়টা, সেখান থেকে নিব 5টা। তার মানে আমার এই টেস্ট করার জন্য কয়টা স্পেসিমেন লাগবে?
10টা, সর্বমোট 10টা স্পেসিমেন কিন্তু ম্যান্ডেটরি, এটা ছাড়া কিন্তু হবে না। এই টেস্টের প্রসিডিউরটা এরকম। তাহলে আমি 5টা স্পেসিমেন নিলাম হচ্ছে রিফার্বিশিং থেকে, আর হচ্ছে অরিজিনাল থেকে নিলাম হচ্ছে 5টা। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমি প্রিলিমিনারি টেস্টে যাব। প্রিলিমিনারি টেস্ট কেন? আমার এই কাপড়টাকে এই কাটার পরে নিজে আগে কোনো স্ট্যান্ডার্ড মেথড ছাড়া আগুনের মধ্যে ধরবো, ধরে আমার নিজের সেন্সে দেখবো এটা কাপড়টা কোন দিক থেকে বেশি পুড়ে। ধরো আমার যদি এটা কাপড় হয়, এটা, তো এটাকে আমি আগুনে নিয়ে দেখবো, এই দিক থেকে আগুন লাগাবো একবার, এদিক থেকে লাগাবো একবার, এদিক থেকে লাগাবো একবার, এদিক থেকে লাগাবো একবার। আমি 4 দিক থেকে বা বিভিন্ন দিক থেকে আগুন লাগিয়ে দেখবো কোন দিক থেকে আগুন দ্রুত লাগে বা দ্রুত ছড়ায়। তাহলে আমাকে সেই দিক বরাবর আগুন লাগায়, মানে ফ্লেমটা ওই দিকেই অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্ট কেন? তোমাকে ডিরেকশনটা ফাইন্ড আউট করার জন্য। তুমি যে টেস্ট করবা, এখানে আমরা ওয়ার্প ওয়েফটের কথা বলতেছি না, এখানে অন্য যে ব্যাপারগুলো আগে বলছি সেই কথাগুলো এখন কিন্তু বলতেছি না, যে আমি ওয়ার্পের দিকে করব 5টা টেস্ট, ওয়েফটের দিকে 5টা টেস্ট, এই কথাগুলো এখন আর বলতেছি না, এরকম কিছু নাই। এখানে তুমি কাপড়টা নিয়ে স্যাম্পলটাকে আগে নিজে প্রাইমারিলি, হ্যাঁ, বা প্রিলিমিনারি টেস্ট করে দেখবা, মানে নিজে একটু আগুন লাগিয়ে দেখবা যে কোন দিক থেকে আগুনটা একটু দ্রুত ছড়ায়, সেই দিক থেকেই তোমাকে টেস্টিংটা করতে হবে, মানে শুরু করতে হবে, ফ্লেমটা লাগাইতে হবে। তার মানে আমরা প্রিলিমিনারি টেস্ট করলাম কেন? ডিরেকশন ফাইন্ডিং এর জন্য, ঠিক আছে। তারপর দ্বিতীয় হচ্ছে স্পেসিমেনটা, স্পেসিমেনের সাইজ কি? স্পেসিমেনের সাইজ হচ্ছে 6 ইঞ্চ বাই 2 ইঞ্চ। ওই যে তোমরা একটু আগে ভিডিও দেখছো, সেখানে দেখছো যে একটা স্যাম্পল কাটা আছে, সেই স্যাম্পলটাতে 2 ইঞ্চ আর হচ্ছে লম্বায় কত ইঞ্চ? 6 ইঞ্চ, তাই তো? হ্যাঁ। এরপরে দেখছো এই স্যাম্পলটাকে কাটার পরে, যেহেতু এটা হচ্ছে রেজড সারফেস, নর্মালি আমরা যে কাপড়গুলো পরি এগুলা 88 GSM এর বেশি, প্রায় সবগুলাই। তো সুতরাং ওগুলা ম্যাক্সিমাম হচ্ছে এক্সেমটেড, যেগুলা কিনা প্লেন সারফেস। বাট রেজড সারফেস যেগুলা, এদেরকেই মূলত আসলে টেস্টটা করা হয় এই টেস্টিংয়ে। তো যদি রেজ সারফেসে টেস্ট করা হয়, তো রেজ সারফেসে যে কি বললাম, তো তোমার ধরো রেজ সারফেস মানে উপরে লুপ থাকবে, পাইল থাকবে। তো ওই যে ওই দেখছো ওই ওখানে ওই টেস্ট ভিডিওতে যে ভদ্রমহিলা কি করতেছে ওখানে, মানে ভদ্রলোক ওখানে ব্রাশ করতেছে, আগে একবার ব্রাশ করে নিয়েছে স্যাম্পলটা। অর্থাৎ এই যে যেখানে যে উপরে যে লুপ আছে বা পাইল আছে, যা ফাইবার আছে, এগুলাকে একটু মানে স্ট্যান্ড করে নিয়েছে, স্ট্যান্ড করে নিয়ে যাতে করে আগুনটা এখানে লাগতে পারে, এটা যাতে মানে লেপ্টে না থাকে, এই জন্য আগে একবার ব্রাশ করে নিয়ে এলো। তো তাহলে আমরা একইভাবে হয়তো এখানে ব্রাশ করতে হবে। তাহলে আমি এই যে ব্রাশিংটা করব, ব্রাশিংটা করার পর হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে মেশিনের মধ্যে ফিট করব, ঠিক আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেরকম দেখছো যে ক্ল্যাম্প আছে, ক্ল্যাম্পে আটকিয়ে আমরা মেশিনের মধ্যে এটাকে ফিট করব, এবং অ্যাঙ্গেলটা অটোমেটিক 45 ডিগ্রি, কারণ মেশিনটা এভাবে ডেভেলপ করা আছে। তারপর এবার সেন্সরটাকে সেট করে দিতে হবে। সেন্সর কোনটা বলছিলাম? যে এখান থেকে একটা সুতা ওই ওখান থেকে বেঁধে এই পাশ থেকে সুতাটা এনে ওয়েটের সাথে লাগিয়ে দেওয়া। তো তার মানে যখনই সুতাটা ছিঁড়বে ওয়েটটা পড়ে যাবে, মেশিনটা টাইমিংটা একুরেটলি দিতে পারবে কত সেকেন্ড লাগলো এটা পুড়তে। তাহলে এইটা হচ্ছে সেন্সরের জন্য আমাদের দরকার। সেজন্য আমরা সেন্সরের জন্য ফেব্রিকটাকে টান টান করে সুতা দিয়ে ওই ওয়েট সহ বেঁধে দিব বা ঝুলিয়ে দিব, ঠিক আছে। আর এই যে ফ্লেমটা, আমি আগুনটা প্রথমে জ্বালাবো, জ্বালানোর পরে নিজে এখানে আগুনের ফ্লেমকে বাড়ানো কমানো যায়, তুমি বাড়িয়ে কমিয়ে 16 মিলিমিটার পর্যন্ত ফ্লেম রাখবা, মানে আগুনটাকে বাড়িয়ে কমিয়ে দেখবা, যখন 16 মিলিমিটার হবে তখন এটাকে সেট করে দিবা। হ্যাঁ, আর 1 সেকেন্ডের জন্য এটা আসলে ফ্লেমটা লাগে, মানে আগুনটা 1 সেকেন্ডের জন্য এখানে আসে, আবার 1 সেকেন্ড পরে কিন্তু চলে যায়। এই হচ্ছে টেস্টের প্রসিডিউর। আমাদের সময়টা 1 মিনিটের কম আছে, তোমরা আবার মিটিং থেকে বের হয়ে জয়েন করো। তাহলে এই বিষয়টা বুঝতে পারছো যে মেশিনটা এমনভাবে ডেভেলপ করা আছে, মেশিনটা এই স্ট্যান্ডার্ড মোতাবেক 1 সেকেন্ডের জন্য এটাতে আগুন ধরায়, তারপরে আবার আগুনটা সরে যায়। এরপরে এই বিহেভিয়ারটা দেখা হয় আর কি, যে আগুন কি লাগলো, লাগলে এটা কি ছড়িয়ে পড়লো, নাকি কত দ্রুত ছড়িয়ে পড়লো বা কত আস্তে ছড়িয়ে পড়লো, এই জিনিসটা দেখা হয়। আর যেটা বলছিলাম আগে, যে ফ্লেম লেন্থটা তোমাকে দেখতে হবে, ওখানে মেজারিং ইয়ে আছে, গ্যাজ আছে, সেখান থেকে এটা রেগুলেটর আছে, রেগুলেটর ঘুরালে বাড়ালে, যেমন গ্যাসের চুলাতে যেরকম ঘুরালে বাড়ালে, রেগুলেটর ঘুরালে বাড়ালে আগুন বাড়ে কমে, সেরকম এই ফ্লেমটাও বাড়ে কমে। তো তোমাকে নিজে থেকেই সেট করে নিতে হবে যে আসলে 16 মিলিমিটার আছে কিনা। তো 16 মিটার যদি থাকে তাহলে ফ্লেমের লেন্থটা ওকে। তো তার মানে এরপরে তুমি এই কাজটা মানে কন্টিনিউ করতে পারবা, সমস্যা নাই। ফ্লেম লেন্থটা
সেট করে নিতে হবে। আর এই যে ডিস্টেন্সটা কাপড় এবং এই বার্নারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু মেশিনে স্ট্যান্ডার্ডাইজ করা আছে, এটা কোনো সেট করার বিষয় নাই। তোমাকে শুধু ফ্লেমের লেন্থটা সেট করতে হবে। আচ্ছা, এবার আসো ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। আমি রেজাল্টটা কিভাবে নিব, যে টাইম টাইম আসলো, এই টাইম টাইম তো আর সবসময় আসবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আগুনই লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে আগুনের একটা স্পট পড়বে, কিছু কিছু ক্ষেত্রে আগুনটা লেগে একটু ছড়াবে, কিছু কিছু ক্ষেত্রে আগুন লেগে একদম সব কিছু পুড়ে যাবে। তো বিভিন্ন রকম ঘটনা এখানে ঘটবে, প্লেন সারফেসের জন্য আবার রেস্ট সারফেসের জন্য। তো আমরা এখন দেখবো যে আসলে আমি এই কি ঘটতে পারে এবং কি ঘটলে আমি রেজাল্টটা কি নিব এটা। তো প্রথমে প্লেন সারফেসের ক্ষেত্রে আসি। প্লেন সারফেসের ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে তিনটা। কি কি ঘটতে পারে? ডিএনআই হতে পারে, অথবা আইবি হতে পারে, আর কি হতে পারে? টাইম দেখাতে পারে। তো ডিএনআই মানে হচ্ছে ডিড নট ইগনাইট। তার মানে এই 1 সেকেন্ড আগুনটা এসে কাপড়ের মধ্যে লেগে আবার চলে যাওয়ার পরও কাপড়ের মধ্যে আগুন লাগেই নাই, সামান্য স্পট পড়েছে, একটু আগুনের স্পট পড়ছে, কালো হয়েছে আর কি একটু জায়গা, বাট এখনো আগুন লাগে না, এরকম হতে পারে। তার মানে ডিএনআই হতে পারে, ডিড নট ইগনাইট, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে ইগনাইট বাট এক্সটিংগুইশ, অর্থাৎ আগুন লেগেছে বা একটু ছড়িয়ে নিভে গেছে আবার, এটা হইতে পারে। আর তৃতীয়ত হইতে পারে যে আগুন লাগছে, আগুন ছড়াইছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পুড়ছে, টাইম মানে বার্নিং টাইম বা বার্ন টাইম পেতে পারি আমরা। তাহলে এই তিনটা ঘটনা ঘটতে পারে প্লেন সারফেসের জন্য। তো এখন তিনটাকে আমরা এই যে প্রথমেই বলছিলাম যে তিনটা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। সেটা কিরকম? ক্লাস ওয়ান হচ্ছে নর্মাল ফ্লেমেবিলিটি, ক্লাস 2 হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্লেমেবিলিটি, ক্লাস 3 হচ্ছে রেপিড অ্যান্ড ইন্টেন্স বার্নিং। তো ক্লাস 1 যেটা নর্মাল ফ্লেমেবিলিটি, সেটা একটা ক্লাস। আর মানে এটা হচ্ছে ফ্লেমেবিলিটি ভালো, মানে আমার আগুন লাগতেছে না বা পুড়তেছে না, মানে দিস টেক্সটাইল ফুললি মিট দ্য হাইয়েস্ট রিকোয়ারমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড আর অ্যাকসেপ্টেবল ফর ইউজ ইন ক্লদিং, যেটা কিনা ক্লদিং এ ইউজ হওয়ার জন্য অ্যাকসেপ্টেবল, একদম পারফেক্ট, খুব ভালো নর্মাল ফ্লেমেবিলিটি। আর ইন্টারমিডিয়েট যেটা ফ্লেমেবিলিটি, সেটা হচ্ছে দিস টেক্সটাইলস আর মোর ফ্লেমেবল দেন ক্লাস 1। এটা হচ্ছে একটু বেশি ফ্লেমেবল বাট স্টিল মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড, তারপরেও এখনো এটা স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্টকে মিট করতেছে, অ্যান্ড আর অ্যাকসেপ্টেবল ফর ইউজ ইন ক্লদিং, এবং এটাকেও ক্লদিং এ ইউজ করার জন্য অ্যাকসেপ্ট করা হয় বা অ্যালাউ করা হয়। দিস ক্লাসিফিকেশন অনলি অ্যাপ্লাইজ টু রেজড ফাইবার সারফেস টেক্সটাইল। এই ক্লাস 2টা শুধুমাত্র রেজড ফাইবারের জন্য আছে, বাট প্লেন সারফেস যেটা আছে সেটার জন্য কিন্তু ক্লাস 2 বলতে কিছু নাই, ক্লাস 1 অথবা ক্লাস 3। আমরা একটু পরে আবার দেখবো এটা। 3 নম্বর হচ্ছে রেপিড এন্ড ইন্টেন্স বার্নিং, দিস টেক্সটাইলস আর ডেঞ্জারাসলি ফ্লেমেবল। মানে আগুন লাগলে আর কোনো কথা নাই, এমন ভাবে আগুন ছড়াতে থাকে খুব দ্রুত, অ্যান্ড ক্যান নট বি ইউজড ফর ক্লদিং ইন দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে ইউএসএ তে এইটা ক্লদিং এর জন্য অ্যাকসেপ্ট হবে না বা পারমিট করবে না। দিস স্যাম্পলস ফেল টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড। এটা স্যাম্পলের রিকোয়ারমেন্ট মানে স্ট্যান্ডার্ড যে রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করতে ব্যর্থ হয়, এজন্য এটাকে পাস করে না আর কি, এটা বাদ। মানে ক্লাস 1 এবং ক্লাস 2 হলে এটা অ্যাকসেপ্টেবল, বাট ক্লাস 3 হলে এটা রিজেক্ট হবে। এটা যত ভালো অ্যাপারেল হোক, যত ভালোই ক্লদিং হোক, সেটাকে আমরা পরবর্তীতে পাস মানে এক্সপোর্টের জন্য যাবে না, মানে এটা এক্সপোর্ট হবে না যে কোনো ভাবে। আচ্ছা, আমি কি বললাম তাহলে? তিনটা ঘটনা ঘটতে পারে, ডিড নট ইগনাইট আর ইগনাইট বাট এক্সটিংগুইশ। এই দুইটাতে অবশ্যই পাস, এই দুইটা কোনো সমস্যা নাই, এই দুইটা ক্লাস 1 এর মধ্যেই পড়বে। আমরা এই দুইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, যে ডিড নট ইগনাইট হোক অথবা ইগনাইট বাট এক্সটিংগুইশ, এগুলোর ক্ষেত্রে এমনিতেই পাস। বাট বার্ন টাইমের ক্ষেত্রে কখন পাস হবে কখন ফেল হবে এটার একটা আহ, তালিকা দেয়া আছে। এই তালিকাটা একটু খেয়াল করো এখানে। কিরকম? যদি প্লেন সারফেসের হয়, আমরা প্লেন সারফেসের কথা বলতেছি, রেস্ট সারফেসে এখনো যায়নি, প্লেন সারফেসের কথা বলতেছি। প্লেন সারফেসে যদি তোমার বার্নিং টাইমটা 3.5 সেকেন্ডের বেশি হয়, অর্থাৎ বেশি সময় লাগে পুড়তে, মানে ফ্লেমটা আস্তে আস্তে ছড়াচ্ছে, সময় বেশি লাগার মানে তো এটাই, যে সময় বেশি লাগলো তার মানে ফ্লেমটা আস্তে আস্তে ছড়াচ্ছে, তখন কিন্তু এটা পাস, মানে ক্লাস 1-এর মধ্যে পড়লো। ক্লাস 1 মানে তো ভালো, আগেই বললাম। ওই দুইটাও ভালো, ডিআইএন যেমন ভালো, ডিড নট ইগনাইট মানে হালকা একটা স্পট পড়লো, এটা ভালো। ইগনাইট বাট এক্সটিংগুইশ, এটাও ভালো। আর টাইমিং এর ক্ষেত্রে
3.5 সেকেন্ডের বেশি যদি টাইম লাগে এটাও ভালো। আর কি বললাম ওখানে, ওই যে পড়ছো একটু আগে পড়ালাম, সেখানে কিন্তু প্লেন সারফেসের জন্য ক্লাস 2 বলতে কিছু নাই, তার মানে এটা ক্লাস 2 হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এটাতে নাই। ক্লাস 3 যেটা রিজেক্ট হবে সেটা কোনটা? বার্ন টেস্ট ইজ লেস দেন 3.5 সেকেন্ডস। যদি 3.5 সেকেন্ডের কম সময় লাগে এটা পুড়তে, খুব দ্রুত পুড়ে যায়। এই যে 5 ইঞ্চ বা 6 ইঞ্চ যে আমার কাপড়, 6 ইঞ্চ কাপড় যদি 3 সেকেন্ডের আগে পুড়ে যায়, তাহলে বোঝো কত রেপিড এটা বার্নিং হবে। তো এরকম রেপিড বার্নিং যেগুলো, সেগুলো হচ্ছে ডেঞ্জারাস, এগুলাকে রিজেক্ট করা হবে, নট অ্যাকসেপ্টেবল। মানে ক্লাস 3-তে পড়বে, যেমন তোমরা ক্লাস নর্মাল, ইন্টারমিডিয়েট, তারপরে দেখলা যে সেভিয়ার, তো এই জন্য এটা হচ্ছে 3-তে যাবে এবং বাদ যাবে। আচ্ছা, এরপরে আসো আমার রেজ সারফেসের জন্য। রেজ সারফেসের জন্য আমরা কিভাবে ইন্টারপ্রেট করবো রেজাল্টটা? তো রেজ সারফেসে ঘটনাগুলো কি কি ঘটতে পারে? এইরকম অনেকগুলা ঘটনা ঘটতে পারে, 7 ধরনের ঘটনা ঘটতে পারে। তো 7 ধরনের ঘটনার আবার ওই যে 10টা স্যাম্পল আছে আমাদের, মোট 5টা হচ্ছে কি অরিজিনাল স্যাম্পল, আর 5টা কি, মানে 5টা অরিজিনাল ছিল, আর 5টা কি ধরনের স্যাম্পল ছিল? স্পেসিমেন, ওয়াশ করা স্যাম্পল, হ্যাঁ ওয়াশ করা, যেটাকে আমরা নাম দিয়েছিলাম রিফারবিশিং। রিফারবিশিং স্যাম্পল। এই রিফারবিশিং 5টা এবং মূল 5টা, এই 10টা স্যাম্পলের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে পারবে এগুলো হচ্ছে এখানে আছে। তো কি কি ঘটতে পারে? এস এফ ইউসি, সারফেস ফ্লাশ ইউসি হতে পারে, সারফেস ফ্লাশ পিডাব্লিউ হতে পারে, সারফেস ফ্লাশ পিইউআই হতে পারে, তারপরে সারফেস ফ্লাশ অনলি হতে পারে, সারফেস ফ্লাশ, হ্যাঁ, বেস ব্লাস্ট, বেস বার্ন হতে পারে, সারফেস ফ্লাশ বেস বার্ন পিইউআই হতে পারে, সারফেস ফ্লাশ বেস বার্ন পিইউআই স্টার হতে পারে। তো এটা কোনটা কি একটু জেনে নাও। তাহলেই হবে, এটাকে তোমার ওই যে স্যাম্পলটা থেকে যেটা যেরকম পাবা সেটা। তো এস এফ ইউসি মানে হচ্ছে সারফেস ফ্লাশ, তার মানে সারফেস, আমরা রেজ সারফেসের কথা বলতেছি। রেজ সারফেস কাপড়ের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে উপরের পাইলগুলা, যেটাকে আমরা বলতেছি সারফেস, আর মূল যে কাপড়টা পিছনে সেটাকে আমরা বলতেছি বেস। তাহলে বেস এবং সারফেস দুইটা অংশ। তো সারফেস ফ্লাশ মানে সারফেসটা পুড়ে গেছে, মানে সারফেসের মধ্যে আগুন লেগেছে। বাট ইউসি মানে আন্ডার দ্য কট, আন্ডার দ্য কট মানে হচ্ছে তোমার যে সুতাটা তুমি দিয়েছিলা ওই স্টপ মোশনের জন্য, যে সুতাটা ছিঁড়ে গেলে মেশিন বন্ধ হয়ে যায়, সেই স্টপ মোশনের যে সুতাটা ওই পর্যন্ত যায়নি, এটা হচ্ছে এস এফ ইউসি, এটা হইতে পারে একটা, এরকম হইতে পারে। আর এস এফ পিডাব্লিউ হইতে পারে। পিডাব্লিউ হচ্ছে সারফেস ফ্লাশ হয়েছে। সারফেস ফ্লাশ মানে হচ্ছে কি, শুধু উপরের পাইলগুলা, উপরের লুপগুলা শুধুমাত্র পুড়ে গেছে। বাট পিডব্লিউ মানে কি, পার্ট ওয়ে, কিছু অংশ, সামান্য একটা অংশ পুড়ে গেছে, কিন্তু কোনো সময় এখানে দেখায় নাই, মানে কোনো সময় এখনো শো করে নাই, সেটা হচ্ছে এস এফ পিডব্লিউ। আর এস এফ পিইউআই যেটা, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনপিগমেন্ট, অর্থাৎ যে জায়গায় তোমার বিস্ফোরণ হচ্ছে, যে জায়গায় আগুন লাগলো, সেই জায়গাতে যদি একটু হয় সারফেস ফ্লাশ, সেটা হচ্ছে এস এফ পিইউ আই। তাহলে সারফেস ফ্লাশের মধ্যে 3টা হতে পারে, অর্থাৎ সারফেসগুলা ইউসি থাকতে পারে আন্ডার দ্য কট, সারফেস ফ্লাশগুলা পিডব্লিউ হতে পারে, পার্ট ওয়ে হতে পারে, আর সারফেস ফ্লাশ হতে পারে পিইউআই, অর্থাৎ পয়েন্ট অফ ইনপিগমেন্ট অনলি। হ্যাঁ, তো এটা কিন্তু পয়েন্ট অফ ইনপিগমেন্ট মানে কি, ওই জায়গাতে একটু মাত্র সারফেস পুড়লো যেখানে তোমার আগুনটা লাগালা তুমি। তো এটা খুব ভালো, এস এফ পিইউআই কোনটা, এটা অনেক ভালো, কারণ বেসে তো আগুন লাগেই নাই, বরং সারফেসের একটু সামান্য জায়গায় লাগলো। তার মানে এটা হচ্ছে একেবারে আমাদের ওই প্লেন সারফেসের জন্য, যেটাকে আমরা ডিএনআই বলি, ডিড নট ইগনাইট, সেই ডিড নট ইগনাইটের সমমান। বুঝো নাই? প্লেন সারফেসে একটু আগে দেখছো না,
প্লেন সারফেসে কি এই যে ডিএনআই আছে না, তো ডিএনআই এর সমমান হচ্ছে এই যে এটা সারফেস প্লাস পিউআই, অর্থাৎ পয়েন্ট অফ ইমপিগমেন্ট। বিস্ফোরিত জায়গাটা, যে জায়গাতে আগুন লাগলো সেই জায়গাতেই শুধুমাত্র একটু করে, তাও আবার উপরের সারফেসের ফ্লাশগুলা মানে সারফেসের ইয়েগুলা, ফাইবারগুলা বা পাইলগুলা, বেইসে এখনো কিচ্ছু হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে বেইসও পুড়তে পারে, যে সারফেসটা পুড়ে বেইসটাও পুড়তে পারে। তো তখন সময় দেখতে হবে। তখন সময় কি কি দেখতে পারি? সময় একটা হচ্ছে এই যে সারফেস ফ্লাশ অনলি, মানে সারফেস ফ্লাশ হওয়া শুরু করছে, ভালোই পুড়তেছে, তো তখন সারফেস ফ্লাশ হইতে কত সময় লাগলো সেটা দেখবো। অথবা এস এফ বিবি, সারফেস ফ্লাশও হচ্ছে আবার বেস বার্নও হচ্ছে, তখন সেটার সময়টা দেখতে পারি। অর্থাৎ কি, বেস বার্ন মানে কি, আমার উপরে সারফেসটা পুড়ে নিচের বেসটা, কাপড়ের যে মেন মেন বেস লাইনটা আছে সেটাও পুড়তে পারে। এরপরে এস এফ বিবি পিউআই, অর্থাৎ সারফেস ফ্লাশ বেস বার্ন কোথায়, ওই যে পয়েন্ট অফ ইমপিগমেন্ট। সারফেস ফ্লাশও হয়েছে বেস বার্নও হয়েছে, বাট কোথায়, ওই অল্প একটু জায়গাতে, যে জায়গাতে আগুনটা লাগিয়েছি আমি সেই জায়গার একটু জায়গাতে পুড়েছে। আমার কাছে স্যাম্পলগুলো ছিল, এগুলো তোমাদেরকে এখানে দেখাতে পারতেছি না যে কোনটার আগুনটা কিরকম দেখাবে এই সবগুলার। তো এস এফ বিবি পিউআই স্টার যেটা, এই স্টার মানে হচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে পসিবলি, অর্থাৎ এই এস এফ বিবি তো বলি নাই, এস এফ বিবি তো বললামই সারফেস ফ্লাশ বেস বার্ন, আর সারফেস ফ্লাশ বেস বার্নের মধ্যে একটা হচ্ছে পিউআই, পিউআই মানে হচ্ছে পয়েন্ট অফ ইমপিগমেন্টে, সেখানে যদি বার্নিং হয়, মানে সারফেসটা এবং বেসটা দুইটাই। আর এখানে হচ্ছে স্টার মানে হয়তো পসিবলি, একটা হচ্ছে স্টার্ট করছে হয়তো এটা সম্ভবত। তাহলে এই হচ্ছে মোটামুটি তুমি মানে ঘটনাগুলো ঘটবে, এইরকম ঘটনাগুলো পাবা। এখন ঘটনা থেকে ডিসিশন কিভাবে আসবে, যে আমার কোনটা ক্লাস ওয়ানে পড়লো, কোনটা ক্লাস টুতে পড়লো, ক্লাস থ্রিতে কোনটা পড়লো, এখানে অনেকগুলো বিষয় না, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। কারো সারফেস ফ্লাশ হতে পারে, কারো হচ্ছে বেস বার্ন হতে পারে, সারফেস ফ্লাশ হতে পারে, বেস বার্নও হতে পারে, কিছু জায়গায় থাকতে পারে, ছড়াতে পারে, আবার একেবারে পুড়াতে পারে, মানে বিভিন্ন ঘটনা, এইরকম ঘটনাগুলো এখানে ঘটতে পারে। তো এই ক্ষেত্রে মানে আমাদের যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট আছে মেশিনের, এই যে স্ট্যান্ডার্ড 16 CFR PA RT 1610, এই স্ট্যান্ডার্ডে বলা আছে যে তোমার কখন ক্লাস ওয়ানে পড়বে, কখন ক্লাস টুতে পড়বে, কখন ক্লাস থ্রিতে পড়বে। এখন ক্লাস ওয়ানে পড়ার জন্য এই সবগুলোর ক্ষেত্রে স্পেসিফিক এমন না যে মনে করো কোনো কিছু এস এফ ইউসি হয়ে গেল মানে হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে যাবে, এইরকম কোনো এক্সাক্ট বা ডিরেক্ট কোনো গাইডলাইন নেই। গাইডলাইনটা হচ্ছে এরকম যে এস এফ ইউসি, তোমার যে 10টা স্যাম্পল আছে, কয়টা, 5টা হচ্ছে অরিজিনাল, 5টা হচ্ছে কি ওই যে ওয়াশ করা স্যাম্পল। তো এই 10টা স্যাম্পলের মধ্যে কয়টা স্যাম্পল এস এফ ইউসি হলে এটা ক্লাস ওয়ানে পড়বে, কয়টা স্যাম্পল এস এফ ইউসির মধ্যে পড়লে এটা ক্লাস টুতে পড়বে, এই ব্যাপারগুলো একদম ডিটেলসে বলা আছে। তো এটা যেহেতু অনেক বড় একটা ব্যাপার, সেজন্য আমি বিষয়টা বলতে চাচ্ছি না। অর্থাৎ এস এফ ইউসি ওই 10টা স্যাম্পলের মধ্যে হয়তো বা 3টা স্যাম্পল যদি এরকম এস এফ ইউসিতে যায়, তখন বোঝা যাবে যে এটা হচ্ছে ক্লাস ওয়ান। আবার যদি 3-এর বেশি হয় তখন এটা দেখা যাচ্ছে ক্লাস টু। এইরকম করে করে আবার কোনোটা এস এফ পিডাব্লিউ বা এস এফ বিবি, এস এফ বিবির মধ্যে আবার ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো এরকম এই পুরোটার জন্য একটা বিশাল গাইডলাইন আছে, মানে প্রায় 2 পৃষ্ঠার গাইডলাইন। সেই গাইডলাইনে বলা আছে যে কোন টেস্টটা কতটা স্যাম্পল হলে সেটাকে ক্লাস ওয়ানে ফেলা যাবে, কোন টেস্টটা কতটা স্যাম্পল পর্যন্ত এই ঘটনা ঘটলে ক্লাস টুতে ফেলা যাবে, আর কোন স্যাম্পলটা কিরকম হলে সেটাকে ক্লাস থ্রিতে ফেলা যাবে, এটা। তবে মূল যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে এস এফ বিবি যদি হয়, অর্থাৎ সারফেসও ফ্লাশ করলো বেসও বার্ন করলো, সারফেস ফ্লাশ বেস বার্ন যেটা আছে, সেটার ক্ষেত্রে মানে ডিসিশন নেওয়াটা কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ পয়েন্ট অফ ইগনিশন যেটা আছে, সারফেস ফ্লাশের কারণে যদি বেসটা বার্ন করে ওই পয়েন্ট অফ ইগনিশনের বাইরে, আমার কথাটা বোঝো, যে সারফেস ফ্লাশ হলো, সারফেস ফ্লাশ হওয়ার পরে 2-এর অধিক জায়গায় বেস বার্ন হয়েছে, ওইখান থেকে না, যেখান থেকে আগুনটা লাগছে সেখান থেকে না, সেটা তো হচ্ছে পিউআই, পিউআই না, ওই যে উপরে সারফেসে আগুনটা লাগতে 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 এখানে চলে আসছে, ওই এই আগুন থেকে নিচে কিছু আগুন লাগছে, তার মানে কাপড়ের মধ্যে একাধিক বার, একের চেয়ে অধিক বার বিভিন্ন জায়গায় একটু আগুন লাগছে, সেটা হচ্ছে এস এফ বিবি, অর্থাৎ সারফেসও ফ্লাশ হলো আর বেসটাও বার্ন হলো,
তো এইরকম যদি ঘটনা ঘটে, মূলত এটা বেশি ঘটে, এটার ক্ষেত্রে রেজাল্ট আমরা একটু দেখি। এই চার্টে দেখো ডান পাশে, যদি বার্ন টাইমটা 7 সেকেন্ডের বেশি হয়, এই সবগুলাই কিন্তু বার্ন টাইম আছে, এই যে এখান থেকে শুরু করে এই চারটাই, এস এফ অনলি, এস এফ বিবি পিউআই, এস এফ বিবি পিউআই, এই সবগুলোতে কিন্তু টাইম আছে। বাট সবগুলোর টাইম দিয়ে কিন্তু সরাসরি বলা যাবে না। আমি আগেও বলেছি যে 10টা স্যাম্পলের মধ্যে কয়টা স্যাম্পল এটার টাইমটা শো করে সেটা। এখন একটা স্যাম্পল যদি 7 সেকেন্ডের বেশি যায়, তাহলে এটা কিন্তু আমরা অনেক সময় ক্লাস ওয়ানে ফেলি না। বা একটা স্যাম্পল যদি 4 সেকেন্ডের মধ্যে থাকে, হ্যাঁ 4 সেকেন্ডের নিচেও থাকে, তখনও কিন্তু আমরা এটাকে ক্লাস 3-তে ফেলি না। এই জন্য আমি বলছি কি, ওখানে এই প্রত্যেকটার জন্য, এই যে বাকি যেগুলো আছে প্রত্যেকটার জন্য বলা আছে যে কয়টা স্যাম্পল ওই ঘটনা ঘটবে। এখানে কি 10টার মধ্যে 3টা স্যাম্পলে এই ঘটনা ঘটবে, নাকি 3-এর চেয়ে বেশি, নাকি 2টা স্যাম্পলে ঘটবে, এই কথাটা কিন্তু ওখানে বলা আছে। সেটা জেনে তারপরে করতে হবে। আর শুধু আমি বলতেছি এস এফ বিবি এর জন্য, এস এফ বিবি এর জন্য যদি বার্ন টাইমটা 7 সেকেন্ডের বেশি হয়, তাহলে এটা ক্লাস 1, মানে 7 সেকেন্ডের বেশি সময় নিয়ে পড়লো, তাহলে এটা ভালো, এটা অ্যাকসেপ্টেবল, ক্লাস 1 ভালো, নর্মাল ফ্লেমেবিলিটি। আর বার্ন টেস্ট যদি 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে হয়, উইথ নো বেস লাইন, নো বেস বার্ন, মানে এস এফ বিবি যদি না থাকে, তখন এটা হচ্ছে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে হলেও সমস্যা নাই। তার মানে হচ্ছে এক্সিবিট রেপিড সারফেস ফ্লাশ অনলি। হ্যাঁ, অর্থাৎ এটা কিনা এই রেপিড সারফেস ফ্লাশটাকে শুধুমাত্র যদি ইয়ে করে, এবং যদি বার্ন টাইমটা যদি 0 থেকে 7 সেকেন্ডের মধ্যেও হয়, 0 থেকে 7 সেকেন্ড, বাট এস এফ বিবি হলো না, তখনও কিন্তু এটা ক্লাস 1-এর মধ্যেই পড়বে। আর ক্লাস 2, যদিও প্লেন সারফেসের ক্ষেত্রে ক্লাস 2 নাই, প্লেন সারফেসের ক্ষেত্রে কোনো ক্লাস 2 নাই, কিন্তু এখানে আছে। এখানে যদি এটা 4 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে হয় এবং ইনক্লুসিভ উইথ বেস বার্ন, এস এফ বিবি যদি ইনক্লুসিভ করা থাকে, মানে বেস বার্ন হয়, তখন এটা হচ্ছে ক্লাস 2 এর মধ্যে যাবে। আর ক্লাস 3 কখন, হ্যাঁ, বার্ন টাইম হচ্ছে 4 সেকেন্ডেরও কম, মানে এত দ্রুত, খুব কুইক এটা বার্নিং করে যাচ্ছে। আর এখানে ছিল 3.5 সেকেন্ডের কম প্লেন সারফেসের জন্য উইথ বেস বার্ন, মানে এস এফ বিবিও হচ্ছে আবার 4 সেকেন্ডের কম সময়ে এটা বার্ন করে যাচ্ছে। এস এফ বিবিটা কি বলছিলাম, অর্থাৎ এখানে আগুন লাগলো সারফেসে, সারফেসটা ফ্লাশ হইলো, সারফেস ফ্লাশ হতে হতে যে এখানে আসছে, এখান থেকে আবার এই যে সারফেস থেকে কিছু আগুন ওই পাশে লাগছে বেসের মধ্যে, তাহলে কাপড়ের বিভিন্ন জায়গায় আগুন লাগছে, হ্যাঁ, এবং বেস বার্ন হয়েছে, অর্থাৎ নিচেও আগুন গেছে এবং সেটা পুড়ে গেছে। তো এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। এটা হচ্ছে থার্ড ক্লাসের মধ্যে পড়ছে, ক্লাস 3। আর ক্লাস 3 কখনোই এক্সপোর্টের জন্য না, বিশেষ করে ইউএসএ তে। এবং আমেরিকার জন্য, ইউএস, ইউরোপিয়ানের জন্য, কানাডার জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, অনেকগুলো স্ট্যান্ডার্ডের নাম এখানে মেনশন করা যায়। এখন এগুলা আর স্পেসিফিক বলে দরকার নাই, কারণ অনেকগুলা অন্যরা 10 সেকেন্ড ধরে আগুন লাগায়, ইউরোপিয়ান টেস্ট আছে কিছু, সেখানে 10 সেকেন্ড আগুন লাগানো হয়, 12 সেকেন্ড ধরে আগুন লাগানো হয়, পুরা সময়টা আরো দ্রুত দেখা হয়, বিভিন্ন ধরনের আরো স্ট্যান্ডার্ড মেথড আছে। তো আমরা এই যে ব্রিটিশ স্ট্যান্ডার্ডও এরকম কিছু মেথড বলা আছে, তার এটা হচ্ছে এএসটিএম এর, অর্থাৎ ইউএস এর স্ট্যান্ডার্ড যে ক্রাইটেরিয়া, আমরা এটাকে একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম, যাতে করে বিষয়টা সম্বন্ধে তোমাদের একটা মানে কমপ্লিট ধারণা থাকে। এবং এটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং কমন, এই টেস্টটা সবচেয়ে কমন, এবং এটাই ম্যাক্সিমাম জায়গায় করা হয়, বিশেষ করে ইউএসএ তে আমাদের যে এক্সপোর্ট হয়। এবং ইউরোপিয়ানের কোনো বায়ার যদি এই টেস্টকে স্ট্যান্ডার্ডাইজ করে, এটাকে দিয়ে করা হবে। আর অন্যগুলো আছে কিছু হরিজন্টালি করা হয়, ভার্টিক্যালি করা হয়, মানে 45 ডিগ্রিতে করা হয় না। পাশাপাশি আরো টাইমিংটা ভিন্ন, 1 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড, 12 সেকেন্ড, বিভিন্ন হাইটের ফ্লেমের বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডাইজ করা আছে। সেগুলা ওই ধরনের টেস্ট, এটা ওই ওই স্ট্যান্ডার্ড মোতাবেক তোমাকে করতে হবে। বাট এইটার জন্য এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এটার জন্য, মানে ইউএস এর জন্য, এবং এটার নামটা আমরা বলে দিলাম যে এই এই হচ্ছে স্ট্যান্ডার্ডের নাম। এটা হচ্ছে এএসটি আর কি। আচ্ছা, আমরা লাস্টে একটা টপিক একটু দেখি, সেটা হচ্ছে ফ্লেম প্রুফিং অ্যান্ড ফ্লেম রেজিস্ট্যান্স ফিনিশেস। যদি আমরা ফ্লেম প্রুফ করতে চাই কোনো কিছুকে, তাহলে আমরা বিভিন্ন ফিনিশিং ট্রিটমেন্টের মাধ্যমে অ্যাচিভ করতে পারি। যেমন আমার মনে করো সেলুলোজিক ফাইবার, কটন, আমরা এটা বললাম, এটা ফ্লেম রেজিস্ট্যান্স অনেক লো, তাহলে আমি কি এই কাপড়টা এক্সপোর্ট করব না? তো তখন ফ্লেম প্রুফ ফিনিশ দেওয়া যাবে। তুমি যখন ফিনিশিং করবা ডাইং এর পরে, সেখানে বেশ কিছু ট্রিটমেন্ট করে কিন্তু ফ্লেম প্রুফটা আনতে পারো। এই জন্য ফ্লেম প্রুফিং এবং ফ্লেম রেজিস্ট্যান্স ফিনিশ দেওয়া যেতে পারে। কিন্তু এই ফ্লেম প্রুফ ফিনিশগুলো যাতে আমার কাপড়ের যে কোয়ালিটি আছে সেটাকে ডিটোরিয়েট করে না দেয়, কাপড়ের কোয়ালিটি যাতে খারাপ না করে, সেটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো সেটা কি কি? বাট শুড নট বি কনসিডার ফলোইং। এই ফ্লেম মানে
ফ্লেম রেজিস্ট্যান্স যে ফিনিশ আছে সেগুলো যাতে এই নিচের ঘটনাগুলো না ঘটায়। কি কি? বি পার্মানেন্ট অ্যান্ড নট ডিসঅ্যাপিয়ার এট দ্য ফার্স্ট লন্ডারিং অর ক্লিনিং। এটা পার্মানেন্ট হতে হবে। এমন হলো না নট ডিসঅ্যাপিয়ার এট দ্য ফার্স্ট লন্ডারিং অর ক্লিনিং, প্রথম ওয়াশের পরেই আমার ফিনিশিং ফিনিশিং সব শেষ, এরপরে কিন্তু ওই কাপড়টা শুধুমাত্র পাস করলো, এরপরে ওয়াশ করলাম আর এই ফিনিশিং থাকলো না, আলটিমেটলি এটা পরে ফ্লেম প্রুফ আর থাকলো না। তার মানে এটা দিয়ে তখন কিন্তু আগুন লাগার যে ভয়টা ছিল সেটা থেকেই যাবে। বি নন টক্সিক, এখন ফ্লেম প্রুফ করতে গিয়ে এটাকে আবার টক্সিক কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না। বি নন ইরিটেন্ট টু দ্য স্কিন, স্কিনের যে ক্ষতি করে, স্কিনের জন্য ইরিটেটিং হয়, হ্যাঁ, ইরিটেটিং হয় এরকম যাতে না হয়। আর লিভ দ্য হ্যান্ডেল অ্যান্ড আদার ডিজায়ারেবল ফেব্রিক প্রপার্টিজ আনএফেক্টেড। হ্যাঁ, অর্থাৎ ফেব্রিকের যে অন্য প্রপার্টিগুলো আছে যেটা আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে বা কাপড়ের আমরা ওই বৈশিষ্ট্যগুলো চাই, সেই বৈশিষ্ট্যগুলোতে যাতে কোনো হ্যাম্পার না ঘটে। অর্থাৎ এমন ফিনিশ দিলা, উপরে একটা একদম আবরণ দিয়ে দিছো, কাপড়ের ড্রেপ প্রপার্টি খারাপ হয়ে গেছে, হ্যান্ডেল প্রপার্টি খারাপ হয়ে গেছে, কাপড়ের অ্যাব্রেশন খারাপ হয়ে গেছে, তারপরে ওয়েট অনেক বেড়ে গেছে জিএসএম, তারপরে কাপড়টা ড্রেপ অনেক কমে গেছে, এই জাতীয় সমস্যাগুলো যাতে না হয় এমনভাবে ফিনিশিং দিতে হবে যদি আমরা ফ্লেম প্রুফ ফিনিশ দিতে চাই। এবং লিভ দ্য হ্যান্ডেল, অর্থাৎ হ্যান্ডেল প্রপার্টিটা যাতে, কাপড়ের যে সফটনেস বা হ্যান্ড ফিলটা এটাও যাতে ভালো থাকে। তো এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো আশা করি ফ্লেমেবিলিটি সম্বন্ধে তোমরা একটা ভালো আইডিয়া পেয়েছো। আর আমাদের তাহলে এই চ্যাপ্টারটাও শেষ হইলো। আমরা নেক্সট চ্যাপ্টার, আর দুইটা চ্যাপ্টার বাকি আছে, তোমাদেরকে বলছিলাম যে কার্পেট টেস্টিং আর হচ্ছে এই ফাস্টনেস প্রপার্টিস, কালার ফাস্ট